নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং। বন্ধুরা, কয়েকদিন আগেই আমি আমার বাগানের গত বছরের চাষ করা বেগুন গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু বাগানে অর্থাৎ বাড়ির আঙিনাতে বেগুন চাষ ও ছাদ বাগানে বেগুন চাষ সম্পূর্ণ আলাদা। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে বাড়ির ছাদে সহজেই বেগুন চাষ করা যায়। তাই আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে আমি বেগুন চাষের দুটি পদ্ধতি সম্পূর্ণরূপে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ছাদ বাগানে যে কোনো গাছ ভালোভাবে করার প্রধান শর্তই হচ্ছে সেই গাছের জন্য উপযুক্ত মাটি প্রস্তুতি। তো ছাদ বাগানের যে কোনো গাছের জন্য উপযুক্ত মাটি তৈরির ভিডিও আমি কয়েকদিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই এই বিষয়টি এখানে অযথা আলোচনা করে ভিডিওটি দীর্ঘায়িত করছি না। আপনারা প্রয়োজন মনে করলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ভিডিওটির লিংক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতির অংশ হিসাবে আমি একটি বেগুন গাছের চারা এই প্লাস্টিকের বালতির মধ্যে বসাবো। আর এই ধরনের প্লাস্টিকের বালতিতে যেহেতু জল খুব বেশি অপচয় হয় না, তাই এই সমস্ত গাছের উপযুক্ত মাটির সঙ্গে আমি মাত্র 10% কোকোপিট মিশিয়ে নিয়েছি। আপনারা যদি মাটির টবে চারা বসাতে চান তাহলে কম করে 12 থেকে 14 ইঞ্চি মাপের টব নেবেন ও এই মাটির সঙ্গে 25% কোকোপিট মিশিয়ে নেবেন। তো জল নিকাশি ব্যবস্থার জন্য বালতিটির নিচের অংশে আমি ছিদ্র করে নিয়েছি। কিভাবে এই ছিদ্রগুলো বানালাম তা আপনাদের ছোট্টভাবে দেখিয়ে দিই, কেননা অনেকেই কমেন্ট করে এই বিষয়টি জানতে চান। তো এখানে আমি যে বালতিটি নিয়েছি সেটি 18 লিটারের বালতি। এটি ছিদ্র করার জন্য লোহার রড গ্যাস ওভেনে ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর ঠিক এভাবে সাবধানতার সঙ্গে বালতির নিচের অংশে গরম রডটির সাহায্যে হালকাভাবে চাপ দিলেই সুন্দর জল নিকাশি ছিদ্র হয়ে যাবে। তো এখানে আমি মোট 4টি ছিদ্র বানিয়ে নিয়েছি। এই ছিদ্রগুলো দ্বারা যাতে শুধুমাত্র অতিরিক্ত জল বেরিয়ে যায় কিন্তু মাটি বেরোতে না পারে, তার জন্য ছিদ্রগুলোতে আমি নেটের টুকরো ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা খোলামকুচিও ব্যবহার করতে পারেন, তবে এই নেটের টুকরো খুব ভালো ড্রেনেজের কাজ করে। যেহেতু এখানে আমি টব হিসেবে প্লাস্টিকের বালতি ব্যবহার করছি, তাই অতিরিক্ত প্রোটেকশনের জন্য বালতির নিচে 1 থেকে 1.5 ইঞ্চির মতো একটা বালির লেয়ার দিয়ে দিচ্ছি। মাটির টব ব্যবহার করলে এই বালির লেয়ার দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। একে জল নিকাশির স্মার্ট টেকনিক বলা হয়। এই বিষয়টি নিয়েও একটি ডিটেলস ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, লিংক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো বালির লেয়ার দেওয়া হয়ে গেছে। এরপর তৈরি করা মাটির দ্বারা বালতিটি বেশ খানিকটা ভর্তি করে নিচ্ছি। মাটি হালকাভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। এরপর এই বেগুন গাছের চারাটি এখানে বসাবো। তো চারাটি বসানোর পূর্বে ওপরের 1-2টি কচি পাতা রেখে বাকি পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে, না হলে সেই সমস্ত পাতা দ্বারা অতিরিক্ত বাষ্পমোচনের ফলে গাছটি ডিহাইড্রেট হয়ে মারা যেতে পারে। এরপর চারাটিকে বালতিটির ঠিক মাঝ বরাবর ভালোভাবে বসিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন, বালতির ওপরের দিকে বেশ খানিকটা অংশ ফাঁকা রাখা হয়েছে, কারণ গাছ কিছুটা বড় হলে যাতে গাছের গোড়ায় মাটি দেওয়া যায় ঠিক তার জন্য। এরপর গাছে প্রথমবারের জন্য ভরপুর পরিমাণ জল দিতে হবে এবং পরবর্তী সময়ে মাটি বুঝে বুঝে জল দিতে হবে।
এরপর গাছটিকে 4 থেকে 5 দিন সেমিশেডেড এরিয়াতে রাখার পর যখন গাছটির শেকড় মাটি ধরে নেবে তারপর থেকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে, কেননা বেগুন গাছ প্রচুর সানলাইট পছন্দ করে। তবে যারা ফ্ল্যাটে থাকেন তারাও এই বেগুন গাছ ব্যালকনিতে করতে পারেন, কারণ গাছটি ফুল সানলাইট পছন্দ করলেও ব্যালকনির অপেক্ষাকৃত কম রৌদ্রেও ভালো ফলন দেয়। এই গাছের রোগ পোকা সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক, যেমন লাল মাকড়, নিমাটোড, ডগা ও ফল ছিদ্রকারী পোকা ও ফলের পচন সব থেকে বেশি দেখা যায়। জৈবিক উপায়ে এই সমস্ত রোগ পোকার হাত থেকে মুক্তি পেতে চাইলে প্রতি সপ্তাহে একদিন নিম তেল বা নিম কীটনাশক স্প্রে করে যেতে হবে। বাড়িতে কিভাবে নিম কীটনাশক তৈরি করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। লিংক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নিম কীটনাশক প্রতি সপ্তাহে দেওয়া যদি সম্ভব না হয় তাহলে আপনাকে বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে, যেমন লাল মাকড়ের জন্য প্রোফেনোফস ব্যবহার করতে পারেন, বেগুন গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য কোরাজেন ব্যবহার করতে পারেন। এই গাছের ফল পচা রোগ সাধারণত বিভিন্ন ছত্রাকের আক্রমণে হয়ে থাকে, সেক্ষেত্রে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে, যেমন স্যাকটিন আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া বেগুন গাছের গোড়ায় যে সমস্যাটি দেখা যায় সেটি হলো নিমাটোডের আক্রমণ। এই নিমাটোড হলো এক ধরনের কৃমি যা গাছকে শেকড়ের মাধ্যমে খাবার গ্রহণে বাধা সৃষ্টি করে, ফলে গাছটি ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায়। কিন্তু মাটি তৈরির সময় আমরা যেহেতু নিমখোল ব্যবহার করেছি এবং পরবর্তীকালে মাসে একবার 1 চা চামচ করে তা দিয়ে যাব, তাই এই সমস্যা আর দেখা যাবে না। রাসায়নিকভাবে এই নিমাটোডের সমস্যার সমাধান করতে চাইলে প্রতি মাসে গাছের গোড়ায় থাইমেট বা ফিউরাডন দানা ব্যবহার করতে পারেন। গাছের খাবার হিসাবে প্রতি মাসে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোলের গুঁড়ো ও তরল সার আমরা ব্যবহার করব। তো প্রথমেই এই চারা রোপণের জন্য যদি এই ধরনের বড় প্লাস্টিকের বালতি বা মাটির টব আপনার না থাকে তাহলে আপনি এই চারা রোপণের জন্য দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় পদ্ধতিতে চারা গাছ এই ধরনের যে কোনো গ্রো ব্যাগে বসাতে পারেন। আমি যেমন নার্সারি থেকে চারা গাছ কিনে আনার সময় তা যে গ্রো ব্যাগে বসানো থাকে সেই গ্রো ব্যাগ ব্যবহার করছি। এখানে যে মাটি ব্যবহার করছি তা পূর্বের মতোই তৈরি করা, তবে এখানে 10% কোকোপিটের পরিবর্তে 25% কোকোপিট ব্যবহার করেছি, কারণ এ ধরনের পলিব্যাগের মধ্যে জায়গা খুব কম থাকায় মাটি খুব দ্রুত শুকনো হয়ে যায়, যা কিছুটা বেশি কোকোপিট ব্যবহারের ফলে আর হয় না। তো এই ধরনের গ্রো ব্যাগে আপনি আপনার গাছকে 1 থেকে 2 মাস অবধি রাখতে পারেন এবং পরবর্তীকালে বড় কোনো পাত্রের ব্যবস্থা হলে তাতে সেই গাছ প্রতিস্থাপন করতে পারেন। বাকি সমস্ত পরিচর্যা আগের পদ্ধতির মতোই হবে। তো বন্ধুরা, এই 2 পদ্ধতির মাধ্যমে আমি আপনাদের দেখাতে চাই যে ছাদ বাগানের গাছেও যে ধরনের বেগুনের ফলন হয় তা যে আঙিনাতে বেগুনের ফলন হয় তার থেকে কোনো অংশে কম নয়। বাড়ির আঙিনাতে কিভাবে বেগুন গাছের চারা রোপণ করলে প্রচুর ফলন পাওয়া যায় সেটি আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি। ভিডিওটি না দেখে থাকলে আই বাটন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তা দেখে নিতে পারেন। তো এই গাছ দুটির আপডেট আমি আপনাদের সঙ্গে পরবর্তীকালে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ বা তথ্য সমৃদ্ধ মনে হলে লাইক ও কমেন্ট করে তা জানাবেন। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে আমাদের এই চ্যানেলটি উপকৃত হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।